नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা যুগনায়ক বিবেকানন্দ প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 40। প্রভাতের ইঙ্গিত। বালকদের মধ্যে বিবাদ উপস্থিত হইলে তিনি মধ্যস্থতা করিতেন, অপর সকলে তাহা মানিয়াও লইত। দুই দলে মারামারি উপস্থিত হইলে তিনি মধ্যে পড়িয়া উভয় দলকে পৃথক করিয়া দিতেন। কখনো বা এইরূপ করিতে গিয়া প্রতিপক্ষদের দুই এক ঘা প্রহারও অকস্মাৎ অনভিপ্সিত রূপে তাহার দেহে আসিয়া পড়িত। আবার তিনি মুষ্টিযুদ্ধে সুশিক্ষিত ছিলেন বলিয়া এইরূপ পরিস্থিতিকে আয়ত্তে আনিতে খুব বেশি বেগ পাইতে হইত না। নিজে তিনি মারামারি ভালোবাসিতেন না, তাই প্রতিদ্বন্দ্বীদের কোনো দলেও ভিড়িতেন না। কিন্তু সত্যনিষ্ঠা, সাহস, নূতন উপায় আবিষ্কার, ঝক্কি লওয়া ইত্যাদি সদ্গুণের জন্য ছেলেরা তাহাকে শতই সমীহা করিয়া চলিত। পরবর্তীকালে তিনি শিষ্যদের বলিয়াছিলেন, ছেলেবেলায় আমি বড় ডানপিটে ছিলুম, তা না হলে কি আর একটা কানা কুড়ি সঙ্গে না নিয়ে দুনিয়াটা ঘুরে আসতে পারতুম রে। বুদ্ধি যথেষ্ট থাকায় স্বভাবতই পাঠে তাহার খুব বেশি মন দিবার প্রয়োজন হইত না। তাই অবসর কাটাইবার জন্য সাথীদের সহিত গল্প জুড়িয়া দিতেন। ইহাতে মাঝে মাঝে অবাঞ্ছিত অবস্থার উদ্ভব হইত। হয়তো শিক্ষক আসিয়া পাঠ আরম্ভ করিয়াছেন, কিন্তু নরেন্দ্রের গল্প তখনও শেষ হয় নাই। তিনি নিজের কোনো দুষ্টামির কথা বা রামায়ণ মহাভারতের কোনো চিত্তাকর্ষক কাহিনীর অবতারণা করিয়াছেন, এবং ছেলেরা পাঠ বলিয়া তাহাই শুনিতেছে। এমন সময় ফিস ফিস শব্দে বিরক্ত হইয়া শিক্ষক হঠাৎ ছেলেদিগকে পাঠের কথা জিজ্ঞাসা করিতে থাকিলেন। উত্তর দিতে না পারিয়া সকলে চুপ করিয়া রহিল। কিন্তু নরেনের মন যেন ছিল দুমুখ। তিনি গল্পেও মাতিতেন, আবার শিক্ষকের কথাও শুনিতেন, অথবা গল্পের ফাঁকে ফাঁকে শিক্ষকের যে দুই চারিটি কথা কর্ণকুহরে প্রবেশ করিত, তাহা হইতেই পাঠ্য বিষয়টি বুঝিয়া লইতেন। কাজেই শিক্ষক যখন পালাক্রমে নরেন্দ্রকে পাঠের বিষয়ে জিজ্ঞাসা করিলেন, তিনি অক্লেশে যথাযথ উত্তর দিলেন। শিক্ষক তখন জিজ্ঞাসা করিলেন, পাঠের সময় কে কথা কহিতেছিল? উত্তরে যখন সকলেই নরেনের দিকে অঙ্গুলি নির্দেশ করিল, তখন তিনি বিশ্বাসই করিতে পারিলেন না। অতএব নরেন ব্যতীত সকলকে তিনি শান্তির স্বরূপ দাঁড়াইয়া থাকিতে বলিলেন। সঙ্গে সঙ্গে নরেনও দাঁড়াইলেন। শিক্ষক বলিলেন, তোমাকে দাঁড়াতে হবে না। নরেন কিন্তু বলিলেন, না, আমাকেও দাঁড়াতে হবে, কারণ আমিই তো কথা বলছিলাম। তিনি দাঁড়াইয়া রহিলেন। আর একটি ঘটনা হইতে আমরা জানিতে পারি তিনি কি রূপ নির্ভীক ছিলেন এবং বলপূর্বক তাহার মত পরিবর্তন করানো কত কঠিন ছিল। বিদ্যালয়ের একজন শিক্ষক বড় ক্রোধ পরায়ণ ছিলেন এবং প্রয়োজন বোধ করিলেই ছাত্রদিগকে কঠিন দৈহিক দণ্ড দিতেন। একদিন ওই শিক্ষক যখন একটি বালককে তাহার কিম্ভূত কিমাকার ব্যবহারের জন্য প্রহার করিতেছিলেন, তখন তাহার এই অকারণ উন্মত্ততা, বিকট মুখভঙ্গি ইত্যাদি দেখিয়া নরেন্দ্র হাস্য সংবরণ করিতে পারিলেন না। ইহার ফলে শিক্ষকের সমস্ত ক্রোধ নরেনের উপর গিয়া পড়িল
এবং তাহাকে প্রহার করিতে করিতে তিনি বলিতে লাগিলেন, বল, আর কখনো আমার দিকে তাকিয়া হাসবি না। নরেন এইরূপ বলিতে অস্বীকৃত হওয়ায় শিক্ষক প্রহারের মাত্রা বাড়াইয়া দিলেন এবং দুই হাতে কান মলিতে লাগিলেন, এমনকি কান ধরিয়া উঁচু করিয়া তাহাকে বেঞ্চের উপর দাঁড় করাইয়া দিলেন। ইহাতে একটি কানের চামড়া ছিঁড়িয়া গিয়া রক্তপাত হইতে লাগিল। তখনও নরেন ঐরূপ প্রতিজ্ঞা করিতে অসম্মত হইলেন এবং ক্রোধ ভরে বলিতে লাগিলেন, আমার কান মলবেন না, আমাকে মারবার আপনি কে, আমার গায়ে হাত দেবেন না, ইত্যাদি। এমন সময় সৌভাগ্যক্রমে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় সেখানে আসিয়া পড়িলেন। নরেন ফোঁপাইতে ফোঁপাইতে সমস্ত ঘটনা তাহাকে নিবেদন করিলেন এবং পুস্তকগুলি হাতে তুলিয়া বলিলেন, তিনি বরাবরের মতো সে বিদ্যালয় ছাড়িয়া যাইতেছেন। বিদ্যাসাগর তাহাকে নিজ কক্ষে লইয়া গিয়া বহু সান্ত্বনা দিলেন। পরে এই প্রকার শাস্তিবিধান সম্বন্ধে আরও অনুসন্ধানের পর এই আদেশ প্রচারিত হইল, বিদ্যালয়ে ঐরূপ শাস্তি দেওয়া চলিবে না। এদিকে বাড়িতে ভুবনেশ্বরী যখন ঘটনার বিবরণ শুনিলেন, তখন তিনি দুঃখ ও ক্ষোভে বিহ্বল হইয়া বলিলেন, ছেলেকে তিনি আর এমন বিদ্যালয়ে যাইতে দিবেন না। নরেন্দ্রনাথের মন কিন্তু তখন শান্ত হইয়া গিয়াছে। তিনি পূর্বেরই মতো ওই বিদ্যালয়ে যাইতে লাগিলেন। তাহার কান সারিতে কয়েকদিন লাগিয়াছিল। খেলাধুলা ও লেখাপড়ার সঙ্গে সঙ্গে তাহার চরিত্রের আরও বহু দিক এই সময়ে বিকশিত হইতে থাকে। সঙ্গীতের প্রতি তাহার একটা জন্মগত ও স্বাভাবিক আকর্ষণ ছিল। ভিখারি গায়ক দল যখন দ্বারে দাঁড়াইয়া খোল বাজাইয়া গান গাহিত, তখন তিনি সাগ্রহে তাহা শুনিতেন। পাড়ার কোথাও রামায়ণ আদি গান হইলে তিনি সেখানেও উপস্থিত হইতেন। এই সময়ে তিনি রন্ধনবিদ্যাও আয়ত্ত করেন। সাথীদের লইয়া ক্রীড়াচ্ছলে তিনি রন্ধনের সমস্ত সরঞ্জাম জোগাড় করিতেন। তাহাদের নিকট চাঁদাও লইতেন, কিন্তু অধিকাংশ ব্যয় নিজেকেই বহন করিতে হইত। প্রধান পাচক হইতেন তিনি, রান্নাও হইত চমৎকার, যদিও তিনি লঙ্কা ব্যবহার করিতেন একটু বেশি। একঘেয়েমি তাহার অসহ্য ছিল, সুতরাং নিত্য নূতন আনন্দের উপায় উদ্ভাবন করিতে হইত। তবে এখানে ইহাও বলিয়া রাখা আবশ্যক যে তাহার জীবনে এমনই একটা প্রকৃতিগত পবিত্রতা ছিল এবং পরিবারের সুশিক্ষা এমনই সুন্দর ছিল যে তাহার পা কখনো বেচালে পড়িতে পারিত না। সাথীদের মধ্যে অবাঞ্ছনীয় কেহ থাকিলেও সে তাহাকে প্রভাবিত করিতে সমর্থ হইত না। যাহা হোক, অনাবিল আনন্দের সন্ধানে ব্যস্ত থাকিয়া তিনি একসময়ে একটি শখের থিয়েটার দল গড়িয়া তুলেন এবং স্বগৃহের পূজা দালানে কয়েকবার অভিনয় করেন। কিন্তু একজন কাকা এই বিষয়ে আপত্তি তোলায় থিয়েটারের স্টেজের পরিবর্তে বাড়ির প্রাঙ্গণে এক ব্যায়ামের আখড়া প্রস্তুত হয় এবং বন্ধুরা সেখানে নিয়মিত ব্যায়াম আরম্ভ করেন। সেখানে আবার এক খুড়তুতো ভাই ব্যায়াম করিতে গিয়া হাত ভাঙিয়া ফেলিল। তাই ওই কাকা ব্যায়ামের যন্ত্রপাতি নষ্ট করিয়া দিলেন। ফলে ব্যায়াম ক্ষেত্রটি বন্ধ হইয়া গেল এবং নরেন্দ্রনাথ অতঃপর প্রতিবেশী নবগোপাল বাবুর জিমন্যাস্টিক এর আখড়ায় নাম লিখাইলেন। নবগোপাল বাবু ছিলেন হিন্দু মেলার প্রবর্তক ও হিন্দুদের সর্বাঙ্গীন উন্নতিকামী। নরেন্দ্র উপযুক্ত স্থান পাইয়া শরীর চর্চায় মন দিলেন। আখড়াটি কর্নওয়ালিস স্ট্রিটের উপর অবস্থিত ছিল। আখড়ার সভ্যরূপে নরেন্দ্রনাথ লাঠি খেলা, অসি চালনা, নৌকা চালনা, সন্তরণ, কুস্তি এবং অন্যান্য ব্যায়ামে পারদর্শিতা লাভ করেন। একবার ব্যায়াম প্রদর্শনীতে তিনি মুষ্টিযুদ্ধে প্রথম পুরস্কার স্বরূপ একটি রূপার প্রজাপতি পাইয়াছিলেন।
এই প্রদর্শনীতে মখমলের উপর সুচারু সূচিকর্মের জন্য নরেন্দ্রের এক ভগিনী প্রথম পুরস্কার পাইয়াছিলেন। লাঠি খেলাতেও তাহার বেশ উৎসাহ ছিল। আঁকড়া এবং আঁকড়ার বাহিরে কয়েকজন মুসলমান ওস্তাদের সাহায্যে তিনি ওই বিদ্যা বিশেষ আয়ত্ত করেন। তাহার বয়স যখন 10 বৎসর ও তিনি মেট্রোপলিটন স্কুলে পড়েন, তখন এক মেলা উপলক্ষে জিমন্যাস্টিকের খেলা দেখানো হয়। দর্শক হিসেবে নরেন্দ্র সেখানে উপস্থিত ছিলেন। অন্যান্য খেলার পরে লাঠি খেলা চলিতে থাকিলে যখন উৎসাহ কমিয়া আসিয়াছে, তখন নরেন্দ্র হঠাৎ বলিলেন, খেলোয়াড়দের মধ্যে যে কেহ তাহার প্রতিপক্ষে দাঁড়াইতে চাহেন, তিনি তাহারই সহিত খেলিতে প্রস্তুত। খেলোয়াড়দের মধ্যে যিনি সর্বাধিক বলবান ছিলেন, তিনিই আগাইয়া গেলেন এবং ঘোর ঠকাঠক শব্দে প্রতিদ্বন্দ্বিতা আরম্ভ হইল। নরেন্দ্র অপেক্ষা অপর ব্যক্তি বয়স ও শক্তিতে প্রবলতর বলিয়া ফলাফল একরূপ অবধারিতই ছিল। তথাপি বালকের কৌশল ও সাহস দর্শনে মুহুর্মুহু সাধুবাদ বর্ষিত হইতে লাগিল। এদিকে নরেন্দ্র পাঁয়তারা কষিতে কষিতে হঠাৎ সুকৌশলে ও সশব্দে প্রতিপক্ষকে এমন এক প্রচণ্ড আঘাত করিলেন যে তাহার হাতের লাঠি দ্বিখণ্ডিত হইয়া মাটিতে পড়িয়া গেল। নরেন্দ্রের শিক্ষা সার্থক হইল, তিনি জিতিলেন এবং দর্শকবৃন্দের আনন্দের অবধি রহিল না। বাংলা জীবনী ৭৭-৭৮। আলস্য বিমুখ নরেন্দ্রের জীবন সর্বদাই কর্মবহুল ছিল। ব্যায়ামাদির অবসরে তিনি স্বগৃহে ম্যাজিক লণ্ঠনের ছবি দেখাইতেন। পিতা তাহাকে একটি টাট্টু ঘোড়া কিনিয়া দিয়াছিলেন। তিনি অশ্বচালনায় সুদক্ষ হইয়াছিলেন। প্রতি সন্ধ্যায় ঘোড়ায় চড়িয়া বেড়াইতে যাওয়া তাহার একটা শখ ছিল। তিনি পাড়ার সকলের আদরের পাত্র ছিলেন। সকলেরই প্রতি ছিল তাহার ঐকান্তিক আত্মীয়তা বোধ। তিনি তাহাদিগকে বলিতেন মামা, খুড়ো, জ্যাঠা, পিসি, মাসি অথবা দাদা, দিদি, ভাই, বোন ইত্যাদি। প্রত্যেকের বিপদ আপদের সময় তিনি তাহাদের সাহায্য করিতেন। আবার অনেক সময় তাহার হাস্যকৌতুক ও দুষ্টামিতে অতি গম্ভীর প্রকৃতির ব্যক্তিরাও না হাসিয়া থাকিতে পারিতেন না। সব গৃহেই ছিল তাহার অবাধ প্রবেশের অধিকার এবং তাহার দিক হইতে কোথাও যাইতে কোনো সংকোচ ছিল না। পূর্বেই বলিয়া আসিয়াছি, নরেন্দ্র নিয়মিতভাবে শরীরচর্চার জন্য নবগোপালবাবুর আখড়ায় যাইতেন। নবগোপালবাবুও নরেন্দ্রের উৎসাহ ও কার্যক্ষমতা দেখিয়া আখড়ার বিধি ব্যবস্থার ভার তাহার ও তাহার বন্ধুদের হাতে ছাড়িয়া দিয়াছিলেন। একদিন বালকগণ সকলে মিলিয়া একটা ভারী ট্রাপিজ খাটাইবার আয়োজন করিতেছিলেন। মজা দেখিবার জন্য সেখানে একটা ছোটখাটো ভিড় জমিয়া গিয়াছিল। ভিড়ের মধ্যে একজন ইংরেজ নাবিকও ছিল। নরেন্দ্র ওই নাবিককে সাহায্যের জন্য ডাকিলে সে সানন্দে অগ্রসর হইল। কিন্তু ট্রাপিজের খুঁটি দুইটি খাড়া করিবার সময় দড়ি ছিঁড়িয়া উহা হঠাৎ পড়িয়া গেল এবং উহার এক পদ উপরে উঠিয়া নাবিকের কপালে গুরুতর আঘাত করিল। সে অজ্ঞান হইয়া পড়িয়া গেল এবং কপাল ফাটিয়া রক্ত পড়িতে লাগিল। একই দুর্ঘটনা, তাহাতে আবার ইংরেজ নাবিক আহত। তখনই একটা পুলিশের মামলা শুরু হইবে ভাবিয়া সকলে পলাইয়া গেল। কিন্তু নরেন এবং তাহার 2-1 বন্ধু পলাইলেন না। তাহারা রক্ত পরিষ্কার করিয়া নিজেদের কাপড় ছিঁড়িয়া পট্টি বাঁধিলেন। নাবিকের মুখে জলসেচন ও বিজন করিয়া সংজ্ঞা ফিরাইয়া আনিলেন এবং তাহাকে নিকটবর্তী ট্রেনিং একাডেমি বিদ্যালয়ে লইয়া গিয়া ডাক্তার ডাকিয়া আনিলেন। নবগোপালবাবুকেও খবর দিলেন। সপ্তাহব্যাপী শুশ্রূষাদির পর নাবিক সম্পূর্ণ সুস্থ হইলে নরেন্দ্রনাথ কিছু চাঁদা তুলিয়া তাহাকে সাহায্য করিলেন ও প্রীত মনে বিদায় দিলেন।
ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।